নতুন একজন জয়েন দেওয়ার কথা, জয়েন দিছে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, আসলে আজকেও একজন ছাত্র দুজন ভর্তি হয়েছে আজকে দিদি। তো যাই হোক, আমরা আহ, আহ, ধারাবাহিকভাবে মোটামুটি প্যানেল কোডটা গত মাস থেকেই চলতেছিল। আমরা আগেই শেষ হয়ে যেত, আমরা বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থেকে শেষ করতে পারিনি। আজকে আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে চুরাই মাল গ্রহণ সম্পর্কিত অধ্যায়। এখান থেকে প্রায় প্রশ্ন আছে, গতবার আগের বার প্রশ্ন আসছিল। এই যে কি বলে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি, যে যে সম্পত্তি জনিত যে অপরাধগুলো, এগুলো থেকে প্রশ্ন একটা দেয়। তো আজকের যে 410 থেকে 414 পর্যন্ত দেখেন অনেকেই প্যাচ লাগায়, প্যাচ যাতে না লাগে আজকে একটু ক্লিয়ার করে দিব। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল কোডে 410 ধারা, যেটা হচ্ছে স্টলেন প্রপার্টি। এই স্টলেন প্রপার্টি কিন্তু 54 লেখা আছে, যেটা ঘর ভাঙার হাতিয়ে বা চুরামি স্টলেন প্রপার্টি যদি পাওয়া যায়, আমরা তাকে কি করবো, উইদাউট ওয়ারেন্টে আমরা কি করতে অ্যারেস্ট করতেছি। তো এখানে এই প্যানেল কোড স্পেসিফিক ভাবে এই 410 একটা ডেফিনেশন করে দিচ্ছে। এই চুরাই মাল সম্পর্কিত যে ধারাটা, এই চুরাই মাল সম্পর্কিত সেকশনটা একদম 410-এ কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। এখানে যদি স্টলেন প্রপার্টি লেখা আপনারা দেখতে পাচ্ছেন, কি মেন বই আপনারা দেখবেন চুরাই মাল। শুনতে পাচ্ছেন সবাই? স্যার, আপনার কথা কিচ্ছু শুনতে পাই নাই স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যে নেটের প্রবলেম। তো তাহলে আমরা দেখতে স্লাইডে দেখা যাচ্ছে যে চুরাই মাল সম্পর্কিত 410 থেকে আমরা 414 পর্যন্ত দেখবো, সবাই একটু মনোযোগ দিন। তো চুরাই মাল সম্পর্কিত যদি আমরা জানতে চাই, এখানে দুইটা বিষয়, কোন কোন বিষয় নিয়ে চুরাই মাল সংগঠিত বা কোন কোন উপাদান থেকে চুরাই মাল সংগঠিত, পরীক্ষা আসতে পারে। চুরাই মাল সংক্রান্তে, চুরাই সংক্রান্তে, চুরাইয়ের মাল সংক্রান্ত উপাদানগুলো কি কি, বা চুরাই মালের অনুসর্গ সমূহ কি বা অনুসঙ্গ সমূহ কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দেন। এখানে আরেকটা কথা বলে নেই, আমরা পিছন থেকে যারা এই পর্যন্ত পড়ছি, চুরি, চুরি, তারপর পড়ছি লিখে বল প্রগ্রহণ, তারপরে কি পড়লাম দস্যুতা, তারপরে কি পড়লাম আমরা এই অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এই যে চারটা বিষয়গুলো আমরা পড়ে আসছি, এই কথাগুলো কিন্তু আমরা এখানে এই চুরাই মাল পাবো। যদি ওগুলো আমরা ক্লিয়ার থাকি, তাহলে আমাদের চুরাই মাল ক্লিয়ার। তাহলে আমরা একটু দেখি এই চোরাই মাল সম্পর্কিত বিষয়গুলো কি। যে সম্পত্তির দখল, মনোযোগ দেন সবাই, যে সম্পত্তির দখল চুরি, প্রথম প্রথম বলছি যে 378 শুরু হলো, তারপর 383-তে গেল, তারপর 392 গেল, 390 গেল, তারপর হচ্ছে আমরা 400, আমরা কত পাইলাম, 405 আমরা দেখলাম। আচ্ছা, এই যে যে সম্পত্তিটা রয়েছে, এই এই সম্পত্তির দখল হতে যে চুরি, থেফট, জোরপূরের সম্পত্তি আদায়, এক্সটর্শন বা চাঁদাবাজি, 100 চাঁদাবাজি বা জোরপূর সম্পত্তি আদায়, অথবা বা এই যে দস্যুতা, রবারি থেকে যদি হয়, এই যে বিষয়গুলো চুরি, জোরপূর সম্পদ আদায়, দস্যুতা থেকে যদি যারা যদি হস্তান্তরিত হয়েছে, এই যে এই যে হস্তান্তরিত হয়েছে, অথবা যে সম্পত্তি অপরাধমূলক আত্মসাৎ, যেটা আমরা বললাম একটু আগে যে ক্রিমিনাল মিসঅ্যাপ্রিউশন, একমাত্র এমন একটা সংজ্ঞা যে সংজ্ঞার ভিতরে সমস্ত পিছনের এই চুরি থেকে অপরাধমূলক আত্মসাৎ পর্যন্ত এই কথাগুলো আছে। আপনার চোরাই মালের সংজ্ঞাটা যদি পরীক্ষা আসে, জাস্ট শুধু চুরি, জোরপূর্বক সম্পদ আদায়, দস্যুতা এবং হস্তান্তরিত হয়েছে, অথবা যে সম্পত্তি অপরাধমূলক আত্মসাৎ হয়েছে, ওই যে 400 আইয়াতে বললাম আমরা যেটা, এবং বিশ্বাসভঙ্গ জনিত ক্রিমিনাল পিস অফ ট্রায়াল, যে 403 এবং 405, 403, 4, 5, এই অপরাধজনক বিশ্বাসভঙ্গ দ্বারা যদি সংগঠিত হয়ে থাকে, সেই সম্পত্তিকেই হচ্ছে চোরাই মাল বলে গণ্য হবে। এইটুক বুঝেন, আমি কয়টা বলছি, চুরি, বল্প গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে যে সকল অপরাধ সংগঠিত হয়, সেই সকল কে বলা হচ্ছে চোরাই মাল সম্পর্ক, চোরাই মাল বলা হয়। এই পাঁচটা মনে থাকলে আমাদের মোটামুটি আমাদের সংজ্ঞা হয়ে যাবে। অনেকে এই সংজ্ঞাটা মুখস্থ করতে পরীক্ষায় হলে যা লিখতে পারে না, কারণ ওই যে প্যাচ লাগায় মুখস্থ করে। তাহলে দেখছেন আমরা যে পিছন থেকে যেগুলো পড়ে আসছি, এখন ইজিতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন আসেন এই ক্ষেত্রে যে এই অপরাধী কোথায় কোথায় হতে পারে। এই চোরাই যে সম্পর্কিত, যেহেতু আমরা যে বাংলাদেশের এই আইনটি বা 1860 সালের আইন, এটা বলছে এই চুরি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ বাংলাদেশের ভিতরে বাইরে যেখানেই সংগঠিত হোক না কেন, এটা কি হয়, চোরাই মাল বা চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? যে কোনো ভাবে যে সম্পত্তিটা চোরা হিসাবে গণ্য হবে, হয়তো বা চুরি হিসেবে হিসেবে, অথবা জোরপূর্বক সম্পত্তি আদায় হয়েছে, বা চাঁদাবাজি কোথাও রোবারি করে আসছে, বা দস্যুতা করে আসছে, অথবা আত্মসাৎ করে আসছে, অথবা বিশ্বাসভঙ্গের মাধ্যমে আসছে। যদি এগুলো হয়, এটা বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক, যেখানে সংগঠিত হোক, সেটা স্টলেন প্রপার্টি হিসেবে গ্রহণযোগ্য হবে। তবে একটা কথা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, এটাই পরীক্ষা আসে, যে কোন ক্ষেত্রে চোরাই মালের ব্যতিক্রম কি, বা কোন কোন ক্ষেত্রে চোরাই মাল হিসেবে গ্রহণযোগ্য হবে না বা গণ্য হবে না, হবে না। এই একটাই বলছে এখানে মেন বই আপনারা দেখবেন। তবে তবে আই রিপিট, পরবর্তীতে যদি উক্ত সম্পত্তি এমন কোনো ব্যক্তির বৈধ দখলে আসে, মানে এমন একটা এই সম্পত্তিটা যে কোনো কারো বৈধ দখলে পসেশনে চলে আসে লিগেলি, যিনি আইনগতভাবে তার দখল পাওয়ার অধিকারী, এখন নাজমুল যদি সেটা সে বৈধ পাওয়ার অধিকারী, সে যদি তার বৈধভাবে সে পায় যায়, তাহলে সেই সম্পত্তি আর চোরাই সম্পত্তি গণ্য হবে না, যদি ফেরত দেওয়া হয়। পুলিশ উদ্ধার করছে, যেটা বৈধভাবে সে ফেরত দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, হতে পারে।
তো এটাই পরীক্ষা যদি আসে, যদি এই দুই লাইন উঠাই দিবেন যে যদি কোনো সম্পত্তি এমন কোনো ব্যক্তি বৈধ ব্যক্তির দখলে আসে যিনি আইনগতভাবে তার দখল পাওয়ার আইনগতভাবে দখল পাওয়ার অধিকারী, তাহলে সেই সম্পত্তি চোরাই সম্পত্তি গণ্য হবে না। এখন যদি আমি একটা মাল আমার কাছে আছে, এখন যদি আমি নাজমুলের কাছে নিছি, এখন আমি পেপার দেখাচ্ছি যে এই যে সম্পত্তিটা আমি এইভাবে, এটা আমার জিনিসপত্র আছে, এখন আমি তো গেছি তথ্য নিয়ে যে আমার চোরাই সম্পত্তিটা আপনি যেটা নিছেন, যদি সে ব্যতিক্রম প্রমাণ করতে না পারে বা ব্যতিক্রমে যদি সে তার স্যাটিসফ্যাকশন কোনো আনসার দিতে পারে তাহলে কোনো সময়, আর যদি তো ব্যতিক্রম প্রমাণ না করতে পারে তাহলে সে চোরাই মাল হিসেবে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা কিন্তু 410 থেকেই বলতেছে। ব্যাখ্যাটা কি এখানে আমরা যেটা দেখতেছি, সবাই মনোযোগ দেন। 410 ধারার শাস্তির ধারা নয়, এটা কিন্তু একটা শাস্তির ধারা নয়, এটা একটি চোরাই সম্পত্তি বা চোরাই মাল সম্পর্কিত বলতে কি বোঝায় বা সংজ্ঞার কথা বলা রয়েছে। পরীক্ষা আপনাদের মেন বই কথাগুলো নাই, একটু দিচ্ছি যাতে আপনাদের পরীক্ষা আসলে কাজে লাগাতে পারে। এই ধারার যদি চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হয় কিভাবে পাবে, আমি প্রথম বলেছি চোরা পরীক্ষা আসতে পারে যে কোন কি কি উপায়ে চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে, আলোচনা করে যে পরীক্ষা আসে কোন কোন উপায়ে। পিডিএফটা দিয়ে দেবো, কোনো টেনশন নাই। আগে এইটুকু বুঝেন তো আমরা কি কি পাইলাম, চুরির মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি পাইলাম, জোরপূর্বক সম্পত্তি আদায়ের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি পাইলাম, ডাকাতি রোবারির মাধ্যমে সম্পত্তি প্রাপ্ত পাইলাম, অপরাধমূলক আত্মসাতের মধ্যে পাইলাম, বিশ্বাসভঙ্গের মাধ্যমে পাঁচটা, এই পাঁচটার উপাদান বা পাঁচটার মাধ্যমে অপরাধের মাধ্যমে যদি কোনো সম্পত্তি পাওয়া যায় সেটাই হচ্ছে দিস ইজ স্টলেন প্রপার্টি। তবে সম্পত্তি পরবর্তী প্রকৃত মালিক বা আইনগত অধিকার ব্যক্তির দিকে ফিরে আসে সেটা আর চোরাই সম্পত্তি স্টলেন প্রপার্টি হিসেবে গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? আমি কিন্তু আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, মেন বই থেকে যদি আপনারা এভাবে লিখতে পারেন পয়েন্ট আকারে দিয়ে চোরাই সম্পত্তি, এনাফ এনাফ। এখান থেকে অনেক প্রশ্ন আসে, সবাই এই চোরাই মাল গ্রহণ সম্পর্কিত সবাই প্রশ্ন আসলে প্যাচ লাগায়, খালি প্যাচ লাগায়। আচ্ছা, উদাহরণটা কি, রহিমের একটি মোটরসাইকেল করিম চুরি করে নিয়ে যায়, নিল, পরবর্তী করিম মোটরসাইকেল সোহেলের কাছে বিক্রি করে, এই অবস্থা মোটরসাইকেল চোরাই সম্পত্তি। কারেক্ট? কারণ হচ্ছে আমার কাছে চুরি করে নিয়ে আরেকজন বেচছে, যে আমি নিলাম আমার কাছ থেকে সে চুরি করে নিয়ে নাজমুল বিক্রি করলো, নাজমুল কাছে যে আমি পুলিশ যায় ধরে, সে কি চুরাই মাল হিসেবে তো ই হবে, সেও তো দখল করছে, সে যে চুরাই মাল একজনে বেচছে, একজন নিয়ে গেছে, যার দখলে রাখছে, এগুলো যার যার সেকশন কিন্তু আলাদা। তাহলে এটা একটা চোরাই সম্পত্তি, কিন্তু পরে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দিয়ে দিচ্ছে। এখন মোটরসাইকেলটা আর চোরাই সম্পত্তি গণ্য হবে না, কারণ এটি আইনগতভাবে অধিকার, কারণ বৈধভাবে যদি কারো কাছে চলে যায় সেটা তার হচ্ছে না। 410-এর এই পাঁচটা উপাদান, পাঁচটা যে বিষয়গুলো আছে ভালো করে মুখস্থ করবেন, লিখে দিছি আমি, একটু পিডিএফ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা এমসিকিউ যাচ্ছি। 410 সম্পর্কে কি সংজ্ঞা প্রদান করছে আমরা দেখলাম, চোরাই মাল সম্পর্কিত। নিম্নের কোন উপায়ে প্রাপ্ত সময় চোরা হিসেবে গণ্য হবে, কোনটায়, চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ উপযুক্ত সকল, সবগুলাই পরীক্ষা আসবে। চুরি যদি বাংলাদেশের বাইরে সংগঠিত হয় তাহলে কি চোরাই সম্পত্তি হবে? অবশ্যই একই। চোরাই সম্পত্তি কখন চোরাই সম্পত্তি মর্যাদা হারায়, কখন, যখন চোরাই সময় কখন মর্যাদা হারাই ফেলে, যখন যদি আইনগত অধিকার ব্যক্তি দখলে ফিরে আইলে সেটা তার চোরাই থাকে না। নিম্নের কোনটি 410 অনুযায়ী চোরাই সম্পত্তি নয়, কোনটা, যখন এই যে চুরি করা মোবাইল ফোন, ডাকাতির মাধ্যমে রোবারি, বিশ্বাসভঙ্গের মাধ্যমে আত্মসাৎ, প্রকৃত মালিকের বৈধ যদি ফিরে আসে সেটা। এখন দেখেন, এখন যে সেকশন গুলো পড়া সবগুলো হচ্ছে সাজার সেকশন, এখানে আর বোঝার কিছু না, মূল সেকশনটাই হচ্ছে 410। এখান থেকে যে যে ক্রাইমটা করবে, যে অফেন্সটা করবে সেই অনুযায়ী অপরাধের শাস্তি। এখন এই 411-তে আমরা সাজা পাবো, সেটা অসৎভাবে চোরাই মাল যদি সম্পত্তিকে গ্রহণ করে, অর্থাৎ ডিসঅনেস্টলি রিসিভিং স্টোলেন প্রপার্টি, অর্থাৎ আমার এখান থেকে চুরি করে নিয়ে সাগরের কাছে অথবা রফিকের কাছে কি করলো, সেটা রেখে দিল, তার কাছে দিল, সে গ্রহণ করলো। তাহলে যে গ্রহণ করলো তার কত, 411, আমরা 379, 411 চোরাই মাল বেচা কেনা হয় যে কোন গ্রহণ করে উদ্ধার করছে, আর যদি চেষ্টা হয়তো 511 চলে যেত। তাহলে এই চোরাই মাল সম্পত্তি কেউ যদি গ্রহণ করে, এক কথা হচ্ছে কোনো ব্যক্তি চোরাই সম্পত্তি বা চোরাই মাল অসাধুভাবে যদি গ্রহণ করে নিজের দখলে রাখে, সে ব্যক্তি জানে, বিশ্বাস করার কারণ, যথেষ্ট কারণ রয়েছে, তার রিজনেবল বিলিভ আছে যে আমি জানি এটা চোরাই সম্পত্তি, তাহলে সর্বোচ্চ তার 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, সাজা মুখস্থ করার দরকার নাই। তাহলে আমরা 411 পাইলাম, অসাধুভাবে চোরাই সম্পত্তি যদি গ্রহণ করে। এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস বা উপাদান আছে, উপাদান দরকার নাই, এটা তো চোরাই সম্পত্তি, সে জানবে, এটা নিজের গ্রহণ করবে, নিজের কাছে রেখে দিবে, এবং সে যথেষ্ট কারণ থাকবে যে এটা চোরাই সম্পত্তি, জেনে জেনে শুনে রাখবো, সেটা অসৎভাবে গ্রহণ করবে, এগুলো আপনাদের জানা দরকার নেই। এটা এই সাজার ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রেও নিজের কাছে রাখে, যেটা আমরা যেটা দেখছি। তবে এই ধারার উদ্দেশ্য চোরকে শাস্তি দেওয়া নয়, বরং চোরাই মাল কেনে, গ্রহণ করে নিজের কাছে রাখে, যে শাস্তি আওতা আনা। অনেক সময় চোরাই মাল সরাসরি চোরের কাছে না থেকে অন্য ব্যক্তির কাছে পাওয়া যায়, যেটা আমরা পাই। যদি প্রমাণ হয় যে ওই ব্যক্তি জানতেন, যুক্তির সঙ্গে বিশ্বাস করে কারণ ছিল মালটি চুরাই, তিনি 400 অপরাধী হবেন। আপনি একটা মোটরসাইকেল নিয়ে এসে আপনি বললেন দোস্ত রাখো, এটা আমার বন্ধুর, রাতের বেলা পুলিশ হামলা দিল বা পুলিশ যে মেইন আসামিটা ধরলো,
বললো যে আমার বন্ধুর কাছে রাখছে। আর বন্ধু কি বলবো যে সে জানে, বন্ধু তো বলছে, বন্ধুর কাছে বলছে যে এর বন্ধু, সে বিশ্বাস অল বিশ্বাস রাখছে। হ্যাঁ, এখন যেটা চোরাই মাল সে জানতো না, কিন্তু এটা কি সে সাশ্রয় হবে আইন কি তাই বলে? আইন জানি না স্যার, এটা আমি জানি না। তবে শুধুমাত্র চোরাই সম্পত্তি দখলে থাকা যথেষ্ট নয়, প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে আসামি জানতেন, বিশ্বাস করা যথেষ্ট সম্পত্তি চোরাই ছিল। এটা একটা মূল বিষয়। কিন্তু আমরা কি করি? আচ্ছা যাক, বাস্তবটা আলাদা। করিম বাজার মূল্য 1 লক্ষ টাকার মোটরসাইকেল 15,000 টাকা রহিমের কাছে কিনে নেয়। 1 লক্ষ টাকার মোটরসাইকেল একটা 15,000 টাকা কিনে নিচ্ছে। করিম জানতো যে রহিম মোটরসাইকেল কোনো কাগজপত্র দেখাতে পারছে না, দামও কম, অস্বাভাবিক কম। পরে তদন্তে জানা গেল মোটরসাইকেল চুরি করা। এক্ষেত্রে করিম বিশ্বাস করা যথেষ্ট কারণ ছিল, কারণ চুরাই সম্পত্তি, তাই করিম 411 অনুযায়ী কি হবে? অপরাধী হবে। এত কিছু করা যায়, 1 লাখ টাকার মোটরসাইকেল আপনি 10,000 টাকা বিক্রি করতেছেন। তো সে তো জানতো যে এটা চুরাই, সে তো কাগজ দেখাতে পারতেছে না, আপনি তো কাগজ নিবেন। তো শাস্তি হচ্ছে আমরা যেটা 3 বছর কারাদণ্ড দেখলাম। এমসিকিউ 411 অপরাধের সম্পর্কিত কি? চোরাই মালের সাথে সম্পর্কিত। 411 সম্পর্কিত কি হতে হবে? অবশ্যই চোরাই হতে হবে। 411 আসামির কি জানা বিশ্বাস করেন থাকতে হবে? অবশ্যই সম্পত্তিটি কি চোরাই, এটা জানা থাকতে হবে। আর কারাদণ্ড কত? 3 বছর, এগুলো মুখস্থ করার দরকার নাই। আর নিম্নে 411 অপরাধের অপরিহার্য উপাদান কোনটি? যেটা হচ্ছে সম্পত্তি গ্রহণ দখল রাখবে, চোরাই জানবে, আসামির জ্ঞান থাকবে, বিশ্বাস কারণ থাকবে, এগুলো সব কিছু। তাহলে 411 চোরাই সম্পত্তি অসৎ গ্রহণ দখলকে জানে বিশ্বাস করার যে কারণ থাকে এটি চোরাই, তাহলে সর্বোচ্চ কত? 3 বছর কারাদণ্ড। এখন যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 412 পরীক্ষায় আসে যে ডাকাতির মাধ্যমে প্রাপ্ত চোরাই সম্পত্তি অসহায় গ্রহণ করলে দ্বারা কত? সরাসরি এইটুক দিয়ে প্রশ্ন দিবে 3 মার্ক। সরাসরি এই লাইনটুকু উঠাই দিবে যে ডাকাতির মাল চোরাই সম্পত্তি গ্রহণ করলে তো কত ধারা অপরাধ, একটা ঘটনা দিলে দিয়ে দিবি। তাহলে ডাকাতি হচ্ছে 412। অনেকেই প্যাস লাগায় 13, 14 প্যাস লাগায়, হলে যায়, একটা মাথা ঠিক থাকে না, এত মুখস্থ করে প্যাচ লাগাই ফেলে। ডিসঅনেস্টলি এটাও রিসিভ ইন প্রপার্টি কর বি স্টোলেন ইন কমিশন অফ ডাকাতি। তাহলে আমরা ডাকাতির মাধ্যমে যদি চোরাই সম্পত্তি পাই, অসাধু গ্রহণ করে, সেটা শুধু সেকশন চেঞ্জ হচ্ছে ডাকাতির মাধ্যমে, ডাকাতি, সেটা 412। তাহলে আমরা যদি এটি স্টাডি করে দেখি, যে ব্যক্তি অসাধু হয়ে, কথাটা রয়েছে অসাধু, ডিসঅনেস্টলি এমন কোন চোরাই সম্পত্তি গ্রহণ করে, এমন কোন সম্পত্তি কোনো রিসিভ করে বা নিজের দখলে রাখে, পজিশনে রাখে, যার দখল সেটা হচ্ছে ডাকাতি সংগঠনের মাধ্যমে স্থানান্তরিত। এই সম্পত্তি ডাকাতির মাধ্যমে সংগঠিত হয়েছে, যে ডাকাতি তো বুঝে 5 এবং 5-এর অধিক যদি লোক মিলে যদি কোনো অপরাধ সংগঠনে ডাকাতি করে, সেখান থেকে যে সম্পত্তি কারো দখলে রাখে, সে জানে যে এটা ডাকাতি করে আসছে। যে ব্যক্তি এমন কোন ব্যক্তির কাছে অসাধু কোনো সম্পত্তি গ্রহণ করে, জানে শোনে যদি এরকম রাখে, সে জানে বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল, সে ডাকাত দলের সদস্য, জানে সে ডাকাত, রাতের বেলা একটা মেশিন রেখে তার বাসা রেখে গেছে, অথবা একটা এই বিদ্যুতের তার রেখে গেছে, যে এটা বিশাল অনেক। আচ্ছা, সে জানে সে ডাকাত, সে পূর্ব থেকে ডাকাত দলের সদস্য ছিল। এই এই এখন সে নিয়ে যে তার কাছে রাখে, সে যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ 10 বছর সশ্রম, দণ্ডিত অর্থদণ্ড। সাজার মুখস্থ কোনো কোনো টেনশন দরকার নেই। অপরাধের উপাদানটা কি এখানে? 412-তে উপাদান হচ্ছে অবশ্যই এটা চোরাই সম্পত্তি, চোরাই মাল, ডাকাতের মাধ্যমে অর্জিত হবে। 412 খেয়াল রাখতে হবে। সম্পত্তিটি আসামি সম্পত্তি গ্রহণ করেছে, নিজের কাছে রাখছে। আসামি জানতো যে যার কাছে রাখবেন সেই সম্পত্তি ডাকাতির মাধ্যমে প্রাপ্ত। দ্বিতীয় পরিস্থিতিতে আরেকটা, যেটা প্রথম পরিস্থিতি এসেছে, দ্বিতীয় পরিস্থিতি আমরা যেটা দেখবো, সম্পত্তি যে কোনো ডাকাত দলের সদস্য, সাবেক সদস্যের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এটা একটা মেইন পয়েন্ট, খেয়াল রাখবেন যে আসলে সে ডাকাত দলের সদস্য। এটার উপাদানটা বলতেছে, গ্রেডিয়েন্টটা বলতেছে। আসামি জানতো, বিশ্বাস করে যখন ছিল সে ডাকাত দলের সদস্য। আসামি জানতো, বিশ্বাস করে যখন ছিল সে সম্পত্তি চোরাই, গ্রহণ দখল অসাবৈধ করা হয়েছে। এই বিষয়ে খেয়াল রাখবেন, বারবার তার সেকশনের কিছু সামান্য একটা পার্থক্য। তাহলে 411 এবং 412 ধারার এটাকে 411 থেকে 412 ধারাটা আরো অধিক গুরুতর, তাই না? কারণ 411 এবং 400 উভয় সম্পত্তি চুরাই আলোচনা করছে, তবে 12 ধারাটা অধিক একটা খুবই গুরুত্ব করছে, কারণ এখানে সাধারণ চুরি নয়। 400 এখানে কিন্তু সাধারণ চুরি, এটা কিন্তু ডাকাতির মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি জড়িত 412-তে, খেয়াল রাখবেন। ডাকাতি একটি গুরুতর সংঘবদ্ধ অপরাধ হওয়ার আইন এর জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করেছে, যেটা আপনারা দেখলেন। তাই আসামি যদি জানে, বিশ্বাস করে সম্পত্তি ডাকাতির মাধ্যমে এসেছে, তাহলে এটা 412 অনুযায়ী কি হবে? দায়ী হবে। উদাহরণটা কি? একটি দল ডাকাত দল ডাকাত দল রাতে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করে 20 বর্ণ স্বর্ণ লুট করছে। ডাকাত দলের একজন সদস্য সেই স্বর্ণ অত্যন্ত কম দামে করিমের কাছে বিক্রি করছে। করিম জানতো বিক্রেতা একজন কুখ্যাত ডাকাত, এখন স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র নাই। এই ক্ষেত্রে এমত অবস্থায় করিম জানতো, বিশ্বাস যথেষ্ট কারণ ছিল, সে স্বর্ণগুলো ডাকাতির মাধ্যমে। তাহলে কি হবে? প্যানেল কোডে কত যাবে? 412। ভুল হবে? 411। সবাই 411 দিয়ে দেয়, সব ধারা দিয়ে দেয়, পরীক্ষা প্রশ্ন সব সব ধারা দিয়ে দেয়। তাহলে 411 এবং 12 ধারা পার্থক্য কি? 411 যে কোনো চোরাই সম্পত্তি, আর 412টা কি? ডাকাতের মাধ্যমে চোরাই সম্পত্তি। খেয়াল রাখবেন, অপরাধ এটা গুরুতর তুলনায় কম, আর এটা অধিক গুরুত্বপূর্ণ। এটা 3 বছর, এটা যাবজ্জীবন কারণ 10 বছর। 411-তে 3 বছর, এটা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। এটা অর্থদণ্ড হতেও পারে, আর এটা অর্থদণ্ড হবে। 411 অর্থদণ্ড হতেও পারে, আর এটা অর্থদণ্ড হবে।
শাস্তি টাস্তি দিয়ে দেখলাম। এমসিকিউ কি 412 হচ্ছে সম্পত্তি সম্পর্কিত, এটা হচ্ছে ডাকাতির মাধ্যমে হবে। এখানে যা আছে মোটামুটি আপনার পারফেক্ট 412-র সাথে যে কানেক্টেড। অবশ্যই ডাকাত দলের সদস্য হতে হবে, ডাকাত দলের সম্পর্কিত হতে হবে। সংক্ষিপ্তভাবে যদি আমরা দেখি, 412 দ্বারা হচ্ছে ডাকাতির মাধ্যমে প্রাপ্ত চুরাই সম্পত্তি জেনে শুনে বিশ্বাস কারণ থাকা সত্ত্বেও সে কি করবে, রিসিভ করবে, পজিশনে রাখবে, দখল করবে, গ্রহণ করবে। অর্থাৎ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। এখন আসেন 413। 413 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভ্যাসগত ভাবে, এখানে একটা এক কথা লাগাই দিচ্ছে, হ্যাবিচুয়ালি ডিলিং ইন স্টলেন প্রপার্টি। আই রিপিট, অভ্যাসগত ভাবে চোরাই সম্পত্তির লেনদেন। অভ্যাসগত ভাবে চোরাই সম্পত্তি লেনদেন, আই রিপিট, অভ্যাসগত ভাবে। এটা একটা হ্যাবিচুয়ালি, যে আমরা জানি হ্যাবিচুয়াল অফেন্ডার, যে অভ্যাসগত অপরাধী, যেগুলো আমরা পড়ে আসছি পিছনে কার্যবিধিতে। অভ্যাসগত চোরাই সম্পত্তি যদি কোনো লেনদেন করে, কোনো শুধু লেনদেন হবে আর কোনো কিছু না, এটা ডিলিং। লেনদেন মানে হচ্ছে ডিলিং হবে। তাহলে কিভাবে কিভাবে হবে? যে ব্যক্তি অভ্যাসগতভাবে হ্যাবিচুয়ালি এমন সম্পত্তি গ্রহণ করবে, লেনদেন করবে, বিশ্বাস করার কারণ আছে যে এটা একটা চোরাই সম্পত্তি, এটা সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর পর্যন্ত। এটাও কিন্তু যে কোনো প্রকার কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। তবে দেখেন, ডাকাতি সম্পত্তির যে দখল করার যে সাজাটা, এখানেও কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল আমরা 10 বছর সর্বোচ্চ সাজা পাচ্ছি। তবে এখানে কিন্তু ডাকাতির কোনো কিছু বলছে চোরাই সম্পত্তিও যদি হয়, আর ডাকাতি হোক আরই হোক, মানে সম্পত্তিটা যদি অবৈধ লেনদেন করে, কেনা বেচা বলে না আমরা, কেনা বেচা বলে না, বেচা কেনা করা। চোরাই মাল সময় লেনদেন মানে কি, এখানে বেচা কেনা। আপনারা একটা লাগাই দিবেন, এখানে একটু এড করে দিচ্ছি, বেচা কেনা করা। এখানে একটু এড করে দিলাম আপনাদের, আপনাদের মেন বই আছে যেটা, বেচা কেনা করা। এক কথা, এই যে বেচা কেনা করে, তাহলে 413 ধারার অপরাধী হবে। আমরা এখানে অপরাধের যদি ইনগ্রেডিয়েন্টস দেখি, এই সম্পত্তিটা অবশ্যই চোরাই হতে হবে, সব সেকশনে একই কথা। কোন ক্ষেত্রে ডাকাতি সম্পত্তি, এখানে এই সম্পত্তি অবশ্যই আসামি গ্রহণ করেছে, লেনদেন করেছে, ডিলিং করছে, বেচা কেনা করছে। আসামি জানতো, এটা যথেষ্ট কারণ ছিল যে এটা হচ্ছে তার কি ছিল, এটা একটা দিস ইজ স্টোলেন প্রপার্টি। এই কাজটাকে ছিল অবশ্যই হ্যাবিচুয়ালি, নিয়মিত ভাবে সে বেচা কেনা করে, চোরাই মাল বেচা কেনা করে। এখানে হ্যাবিচুয়ালি শব্দের অর্থটা কি দেওয়া হয়েছে এই আইনে? এই ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আমাদের হ্যাবিচুয়ালি, অভ্যাসগত ভাবে। অর্থাৎ একবার শুধু না, বিচ্ছিন্ন ভাবে চোরাই সম্পত্তি গ্রহণ করলে সাধারণত পেনাল কোডে 411 প্রযোজ্য হয়। কিন্তু কেউ যদি নিয়মিত, মানে একবার যদি কারোর কাছে গ্রহণ করে, সেটা আমরা 411 যাচ্ছি। মনোযোগ দেন, পেজটা কিন্তু এখানে 411 এবং 413 যে পার্থক্যটা। আমরা যদি একবার যদি কাউকে কোনো কোনো কিছু নেই, সেটা 411 দ্বারা হচ্ছে প্রযোজ্য হচ্ছে। কিন্তু কেউ যদি নিয়মিত অর্থাৎ কন্টিনিউয়াসলি এভরিডে, নিয়মিত, সে যদি তার প্রফেশনাল হিসেবে, সে অভ্যাস হিসেবে এই হ্যাবিচুয়ালি যদি মাল ক্রয় বিক্রয় করে, তা সংরক্ষণ করে, দ্যাট ইজ 413 ধারা প্রযোজ্য হবে। মনোযোগ দেন, অনেকে 411 লাগাই দেবে। 411 যে মালটা কি কার কাছে রাখছে, রাখাতে আপনারা একবার হলে 411 দিচ্ছেন, বাট কন্টিনিউয়াস যদি হয়, সেটা সেটাও 413-তে চলে যাবে। অর্থাৎ এটি পেশাদার চোরাই মাল, অর্থাৎ আমরা বলি ব্যবসায়ী যে ফ্যান্স হিসেবে জানি, নিয়মিত চোরাই মাল ক্রেতাদের বিরুদ্ধে, এটা নিয়মিত যারা ক্রেতা বেচাকেনা করবে তাদের জন্য যাবে। আরেকটু ক্লিয়ার করে দিই, 411 নির্দিষ্ট চোরাই সম্পত্তি গ্রহণের অপরাধ, নির্দিষ্ট একটা চোরাই সম্পত্তি রিসিভ করা, গ্রহণ করা হয়েছে। কিন্তু 413-তে কিন্তু এমন ব্যক্তিদের কথা বলা রয়েছে যারা নিয়মিত এভরিডে, তারা কি নিয়মিত চোরাই মাল কেনা বেচা করবে, লেনদেন করবে, চোরদের জন্য বাজার সৃষ্টি হবে, চোরের বাজার সৃষ্টি করবে। এটা এই ধরনের ব্যক্তিকে অধিক বিপজ্জনক মনে করে, কারণ তাদের কারণ চুরি, ডাকাতি, অন্যান্য সম্পত্তি অপরাধ বৃদ্ধি পায়। এটা খেয়াল রাখবেন। অর্থাৎ 411 তুলনায় 411 কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটা তো আমরা 10 বছর দেখলাম। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। করিম একটি পুরাতন মালামালের দোকান পরিচালনা করছে, পুরান একটা পুরাতন মালামালের দোকান। তদন্তে দেখা গেল গত 2 বছরে সে বিভিন্ন চোরের কাছ থেকে বিভিন্ন সময়, যে আমরা অনেক সময় মফস্বলে চাকরি করছি, যে আমরা অনেক সময় যে এই যে মিটার চুরি, প্রচুর একই ব্যক্তি, আমরা যখন সিডিআর পর্যালোচনা করে দেখি, প্রচুর একই ব্যক্তি বিভিন্ন সারা বাংলাদেশে, যে একটা গ্যাং, আর এরা কি পরিমাণ দিনের বেলা রাতের বেলা চুরি করেছে, যে এটা নিয়ে পরে কথা হলো। তো এই 2 বছরে সে বিভিন্ন চোরদের কাছে বহু মোবাইল ফোন, ল্যাপটপ এবং মোটরসাইকেল করেছে। সে জানতো এগুলো চুরাই মাল, তবুও সে নিয়মিত কম দামে বেশি বিক্রি করতো। এক্ষেত্রে করিম কেবল ওই চুরাই সম্পত্তি গ্রহণ করে, বরং অভ্যাসগত চুরাই মাল সম্পত্তি ব্যবসা করেছে। এই যে ব্যবসা করাটাই সে কি হচ্ছে, অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। তাহলে 411 এবং 413 ধারা যদি আমরা পার্থক্য দেখি, যে 411টা একবার নির্দিষ্ট ক্ষেত্রে একবার হবে নির্দিষ্ট চোরাই মাল, আর নিয়মিত ভাবে যদি হয় 413। সাধারণ গ্রহণকারী 411, আর পেশাদার হ্যাবিচুয়ালি বা প্রফেশনাল 3 বছর কারাদণ্ড 411, আর যাবত 10 বছর কারাদণ্ড। আর তুলনামূলক কম, এটা অধিক গুরুত্বপূর্ণ। এই দেখলাম 413 ধারা। শাস্তির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এটা হয়ে গেছে। এমসিকিউ হচ্ছে 413 মূল বৈশিষ্ট্য হচ্ছে অভ্যাসগত ভাবে চোরাই সম্পত্তি লেনদেন করা। হ্যাবিচুয়ালি শব্দের অর্থ কি দেখলাম, সেটা হচ্ছে আমরা অভ্যাসগত ভাবে, সেটা কি হলো, যে বা নিয়ম, অভ্যাসগত বা নিয়মিত ভাবে সেটা কেনা বেচা করা। 413 দ্বারা সর্বোচ্চ শাস্তি দেখলাম যাবজ্জীবন কারাদণ্ড। এগুলো পিডিএফ দেওয়া থাকবে, আর একটু পারফেক্ট করে আপনার দিব। সর্বশেষ সেকশন, মনোযোগ দেন, 414।
410 চোরাই মাল সম্পত্তি, 411 চোরাই মাল রাখার শাস্তি হচ্ছে শুধু গ্রহণ করার, 412 ডাকাতি, 413 গেল কি অভ্যাসগত চোরাই মাল বেচা কেনা করা, সর্বশেষ 414 হচ্ছে চোরাই মাল গোপন অপসারণ সহায়তা করা। চোরাই মাল গোপন করার বিষয়ে কেউ যদি কনসিলিং করে, অর্থাৎ এটা কি করে কনসিলমেন্ট, যেটা বলে আমরা বলে হাইডিং বলি ইংরেজি আরেকটা, অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য করা, সহায়তা করা, আমরা বিভিন্ন সহায়তা করি না, যে মালটা তারা সহায়তা করছে, অ্যাসিস্ট্যান্স ইন কনসিলমেন্ট, অর্থাৎ এই যে গোপন করা, কি গোপন করবে, স্টোলেন প্রপার্টি, অর্থাৎ চোরাই সম্পত্তি গোপন করার জন্য যে সহায়তা করা দরকার, যে করবে সেই এই সহায়তাকারী সে কি হবে, সাজাটা হবে। তাহলে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 414 ধারাটা আমরা স্টাডি করে যেতে পাই, যে ব্যক্তি স্বেচ্ছায় স্বেচ্ছায় উইলিংলি বা ভলান্টারিলি এমন কোন সম্পত্তি গোপন করে, কাউন্সেলিং করে বা নিষ্পত্তি করার জন্য ডিসপোজিং করে সেই মামলাটা শেষ করে দেয় বা সরিয়ে ফেলতে পারে, পাচার করে, মেকিং এ ওয়ে উইথ সহায়তা করে, যে কোনো ভাবে এটাকে সরায় ফেলতে পারে, গোপন রাখছে। এক কথা হচ্ছে এটা কনসিলমেন্ট করার জন্য যা যা করা দরকার একজন সহায়তাকারী। তাহলে আমরা যে ব্যক্তি সহায়তা করার জন্য এই মালটা গোপন করে, হস্তান্তর করে, নষ্ট করার জন্য সহায়তা করে, সেই ব্যক্তি জানে যেটা চোরাই মাল এবং বিশ্বাস করার মতো কারণ থাকে, সেটা কি হবে, এই এই অপরাধ চোরাই মাল গোপন করার বিষয় হিসেবে সহায়তা করা হিসেবে গণ্য হবে। তাহলে আমরা কি কি পাইলাম, কোনো ব্যক্তি গোপন করার জন্য, কনসিলমেন্ট করার জন্য বা ডিসপোজিং করার জন্য বা সরিয়ে ফেলতে বা পাচার করার জন্য, সে জানে যে এই সম্পত্তি দিয়ে চোরায়, সে যদি এই ধরনের কোনো কাজ করে, এটা হচ্ছে সর্বোচ্চ 3 বছর। তাহলে আমরা কিন্তু 3 বছর পাইলাম সর্বোচ্চ 411 শাস্তি, আবার লাস্টের যে সেকশনটা এটাও পেলাম 3 বছর, মাঝখানে শুধু দুইটা সেকশন হচ্ছে কি 10 বছর 10 বছর, অর্থাৎ 310 103। এটা মনে রাখবেন, কালকে যেরকম পড়ছিলাম 37710, আজকের সাজাটা মনে রাখবেন 310103 মনে রাখবেন। তাহলে পরীক্ষায় কিছু সাজা আছে আমরা এমনি হয়ে যাবে। তাহলে আমি সাজাটা বললাম কি 310103, আর গতকাল বলছিলাম 37710। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই অপরাধের উপাদানগুলো কি কি, অবশ্যই চোরাই সম্পত্তি হতে হবে, আসামি সম্পত্তি গোপন করবে, অপসারণ করবে, বিক্রি করবে, পাচারে সহায়তা করবে, যাই কিছু করুক, যদি সবগুলো যদি কোনো সহায়তা থাকে, গোপন থাকে, দ্যাট ইজ এই 414 দ্বারা কি হবে, অ্যাপ্লিকেবল হবে, অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসামি সহায়তা স্বেচ্ছাই হতে হবে, শুধু সহায়তাটাও স্বেচ্ছাই হতে হবে, উইলিংলি হতে হবে। তাহলে এই এই ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি দেখলাম, গোপন করা দেখলাম, কনসিলিং দেখলাম, গোপন করা কি দেখলাম, যে এমন ভাবে লুকিয়ে রাখে যে পুলিশ যাতে প্রকৃত মালিককে খুঁজে না পায়। একটা মোটরসাইকেল রাখছে এমন ভাবে চুরি করে রেখে মাটির নিচে, মাটির নিচে রাখছে, এই কথা বলে কে, ক্লাসের সময় বলছি না কোনো কথা বলবেন না, ডিসিপ্লিন নষ্ট করবেন না। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা এখানে যে চোরাই সম্পত্তিতে গোপন করা দেখতেছিলাম, তারপরে এমন ভাবে লুকায় রাখবো যে পাবে না, পরে অনেক সময় উদ্ধার করে দেখা যায় এখানে প্রায় 5 ফিট মাটির নিচ থেকে উদ্ধার করেছে, এটা একটা গোপন। আর এমন ভাবে রাখবে যাতে নাইফ খুঁজে পায়, ডিসপোজিং করে, নিষ্পত্তি করে, চোরাই সম্পত্তি বিক্রি, হস্তান্তর, অন্য থেকে সরাই ফেলবে, মেকিং এ উইথ অত অপসারণ করে, প্রচার করে দিবি, চোরাই সম্পত্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে উদ্ধার করার উদ্দেশ্যে গোপন করে সরিয়ে ফেলবে। এরকম আমরা পাই, আমরা তদন্ত ক্ষেত্রে আমরা পাইছি অনেক সময়, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, তারপরে দেখি এখানে ব্যাখ্যা হিসেবে আমরা 400 চোরাই সম্পত্তি সাধারণ এই দখলে রাখার কথা রয়েছে। 414 ক্ষেত্রে এমন ব্যক্তির কথা বলা যায় নিজে চোরাই মাল গ্রহণ না করলেও চুরকে সাহায্য করে, মানে রাখে নাই, মানে সে দখল করে রাখে কিন্তু সে চুরের সাহায্য করছে গোপন করার জন্য, তার বাড়ির আশপাশে লুকায় রাখছে, বিক্রি করার জন্য আলাদা সরে রাখছে, তাহলে এটা কিন্তু আরো স্বতন্ত্র অপরাধ। এই যে এই কাজটা করবে, লুকাবে, পাচার করবে, সহায়তা করবে, সেটা কি হবে, এই ধারায় অপরাধে অপরাধী হবে। তাহলে এরকম করিম একটি মোটরসাইকেল চুরি করে, করিম তার বন্ধুকে রহিমকে বলে মোটরসাইকেল তার গ্যারেজে কয়েকদিন লুকিয়ে রাখ, তোর গ্যারেজে রাখ, এটা দেখবো না। আমি এরকম অনেক রিক্সা উদ্ধার করছি। রহিম জানতো সে মোটরসাইকেল চুরি করা, জানতো, তবে সে গ্যারেজে লুকিয়ে রাখছে। এক্ষেত্রে চোরাই সম্পত্তি গোপন করতে এই সহায়তা করছে, যে আপনি সহায়তা করছেন। এই ধারাগুলো হচ্ছে মানে ট্যাগিং সামথিং ফিশিং, যেটা আর কি। রহিম 414 অনুযায়ী অপরাধী হবে। তখন যেই রাখছে, যে সহায়তা করছে, যে আমি তো জানি না, আমাকে ঠিক আছে গ্যারেজে রেখে দিই, গ্যারেজে রাখাটাই অপরাধ। আপনি রাখছেন কেন, এক হচ্ছে দখলে রাখা 411 তোর আপনি রাখতেছেন, এবং যে গোপন করছেন এমন জায়গায় রাখছেন গোপন, তাহলে আপনি আরেকটা সেকশন বাইরে গেল 414। বুঝতে পারছেন, যদি কাজ করতে পারেন, বললাম তো, কাজ যদি, আইন যদি জানেন আপনি, আইনের লোকে অনেক ভাবে আপনাকে আটকাইতে পারবেন। 411-তে আমরা দেখলাম চোরাই সম্পত্তি দখল, আর আরেকটা 414-তে কি দেখলাম, কি গোপন অপসারণ সহায়তা করা। এটা 411 হচ্ছে সাধারণ নিজের কাছে রাখবে, আর ওটা নিজের দখল না করলে কাউকে যদি সহায়তা করে এটা। আর 411 একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে রিসিভার হিসেবে স্টোলেন প্রপার্টি। আর 414 একটা মনে রাখবেন আজকে থেকে, এটা নতুন শিক্ষা দেন, সেটা হচ্ছে হেল্পার হিসেবে। 414টা দিবেন এজ এ হেল্পার হিসেবে, 414টা দিবেন দেখবেন হেল্পার হিসেবে, যে হেল্প সহায়তা করছে, হেল্পিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সর্বোচ্চ 3 বছর, ওইটাও সাজা। 414 তো 3 বছর সাজা, মাঝখানে সাজা দেখলাম 10 বছর। এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা।
এমসিকিউ 414 ধারার সাথে অপরাধের সম্পর্কিত কি, যেটা চোরাই সম্পত্তি গোপন অপসারণ বিলুপ্ত যায় কিনা সহায়তা করা। আর 414 অনুযায়ী আসামির কি জানা বিশেষজ্ঞ থাকতে হবে, অবশ্যই সেটা চোরাই সম্পত্তি, এটা জানতে হবে। কাউন্সিলিং শব্দের অর্থ কি দেখলাম, সেটা হলো গোপন করা। সর্বোচ্চ শাস্তি আমরা দেখলাম 3 বছর। 414 কোন ধারা ক্ষেত্রে প্রযোজ্য হবে, অবশ্যই জেনে শুনে যদি কোনো চোরাই মাল গ্যারেজে বা কোথাও লুকিয়ে রাখে সেই ক্ষেত্রে হবে। তাহলে 414 ধারা যদি আমরা সর্বশেষ যেটা দেখলাম, এটা ভলান্টারিলি স্বেচ্ছাকৃত ভাবে কি করবে, কনসিল করবে, ডিসপোজ করবে, এক জায়গা থেকে মেক ওয়ে উইথ সরাবে, সেটাও ইজিক্যাল টু স্টোলেন প্রপার্টি। অর্থাৎ কেউ যদি জেনে শুনে মেক নলেজ অর রিজন টু বিলিভ থাকে, তাহলে অবশ্যই সে হেল্পার হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অপরাধী সুগণ্য হবে। এখন বলেন, আমরা এই 410 থেকে 414 পর্যন্ত কে বুঝেন নাই? আশা করি কেউ বাকি নাই, যেভাবে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং করালাম। এই ছিল আমাদের আলোচনা।